এইখানেই হতো বসন্ত উৎসব, চারদিক দিয়ে দোকান, ওই পাশে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ট্রিপে যাচ্ছি শান্তিনিকেতনে। তো চলো, আমরা ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি। সকালবেলা বজরংবলীর দর্শন করিয়ে দিলাম। মঙ্গলবার পুজো হচ্ছে, তো এই স্টেশনে আমরা এখন ওয়েট করছি। যেহেতু আমরা মাতারা এক্সপ্রেসে যাব, তো মাতারা এক্সপ্রেস যেহেতু ব্যারাকপুর স্টেশনে দাঁড়ায় না, তাই আমরা আগে লোকাল ট্রেনে করে চলে যাব নৈহাটি জংশন, আর তারপর সেখান থেকে 8:05 মাত্রা এক্সপ্রেস ধরে সোজাসুজি চলে যাবো বোলপুর স্টেশনে। তো ব্যারাকপুর স্টেশনে সকালবেলা একদম ফাঁকাই ছিল। নৈহাটিতে নেমে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি পরোটার দোকানে। তো এখান থেকে সবাই মিলে পরোটা আর তরকারি ব্রেকফাস্ট করে তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে অবশেষে ট্রেন আমাদের ঢুকে গেছে একদম কারেক্ট টাইমে। তো ট্রেনে উঠে বসে পড়লাম, আর সারা ট্রেন জুড়ে খেতে খেতে গেলাম। কী কী খেলাম দেখতে থাকো ব্লগটা। আমাদের ট্রেনের সিট আগে থেকে রিজার্ভেশন করা ছিল নৈহাটি টু বোলপুর, সেই হিসেবে আমরা নিজেদের সিটে বসে পড়েছি। তো এবার হাওয়া খেতে খেতে চলো যাওয়া যাক। ট্রেন অবশেষে ব্যান্ডেল ঢোকার আগে গঙ্গা ক্রস করছে, তো ভাবলাম এই শটটা একটা নিয়ে রাখি, ভালো লাগবে দেখতে। তো তারপরেই আমাদের পেট পুজো শুরু হলো। পুরো ফ্যামিলি মিলে ট্রেনের মধ্যে খেতে খেতে মজা করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। তো এটা আমরা কখনো মিস করতে চাই না, তাই আমরা খুব আনন্দ করে যাচ্ছিলাম। বাউল গান শুনতে শুনতে বর্ধমানও এসে গেল। তারপর বর্ধমান ক্রস করে অবশেষে ট্রেন বোলপুরে ঢুকে গেল। ওই ক্লিপিংসটা নেওয়া হয়নি। বোলপুর স্টেশনে নেমে আমরা লাগেজগুলো গোছগাছ করে তারপর টোটো ধরে যাব আমাদের হোটেলে। টোটোওয়ালার ডিটেলস, হোটেলের ডিটেলস সব কিছুই আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো আমাদের আগে থেকে সবই বুক করা ছিল। তো হচ্ছে এবার টোটো করে আমরা আমাদের গেস্ট হাউস আছে, প্রতীক্ষা গেস্ট হাউস হোমস্টে, তো সেখানে হচ্ছে গিয়ে থাকবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে বোলপুর স্টেশনের বাইরে পরিস্থিতিটা একবার দেখো। টোটোওয়ালাদের ভিড়, সেরকম গরম, মানে খুবই কষ্ট হচ্ছিল। এই আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, সাইট সিন করতে যাব এখন। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হোটেলের ডিটেলস সব কিছুই আর টোটোর ডিটেলসও আমি ব্লগে আস্তে আস্তে বলতে থাকবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমরা ট্রেন থেকে নেমেছি 10:30 নাগাদ, তারপর হোমস্টেতে চলে এসেছি খুবই সামনে স্টেশনের। তারপর এখন 11:30 নাগাদ ফ্রেশ হয়ে বেরোচ্ছি। তো ব্রেকফাস্ট করে নেবো রাস্তাতেই। তো এই হচ্ছে ফার্স্টেই আমরা যে স্পটগুলো আসছি সেগুলো হচ্ছে বিশ্বভারতীর মধ্যে, যেখানে আমাদের ঢুকতে দেয় না এখন। এটা হচ্ছে বাংলাদেশ ভবন। আরও অনেক স্পট আছে যেগুলো করোনার পর থেকে সব বন্ধ করে দিয়েছে ট্যুরিস্টদের জন্য, তো সেগুলো বাইরে থেকেই দেখব। আর তারপর এগুলো হচ্ছে বিভিন্ন মানে কলেজগুলো যেখানে ক্লাস হচ্ছে এখন এইসব। এবার টোটোওয়ালার নাম্বার ডিটেলস আমি সবই দিয়ে দেবো। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এনার টোটোয় ঘুরতে পারো, কারণ এনে কিন্তু লিস্টের বাইরে গিয়েও আমাদের মানে প্রচুর কোনো স্পট বাকি রাখেনি যেগুলো আমরা ভিজিট করিনি। জাস্ট 2 দিনের মধ্যে উনি মানে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সারাক্ষণ আমাদের ঘুরিয়েছে। তো ওনার নাম্বারটা আমি স্ক্রিনে প্রোভাইড করে দেবো, অবশ্যই তোমরা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে শান্তিনিকেতন ঘুরতে পারো। আমি বলবো একদম আশাহত হবে না। তো এইমাত্র তোমরা পৌষ মেলার মাঠটা দেখতে পেলে, আর যেখানে আমরা ফটো শ্যুট করবো বলে দাঁড়াতে বলেছি সেখানেই উনি দাঁড়িয়েছেন। যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়েছেন, কোনো বিরক্তি নেই, কিছু নেই, খুব ভালো উনি। তো অবশ্যই তোমরা কিন্তু ওনার টোটো ঘুরতে মানে আগে লকডাউনের আগে অবধি এইখানেই হতো বসন্ত উৎসব, চারদিক দিয়ে দোকান, ওই পাশে স্টেজ, মাঝখানে সব দর্শক। আগের দিন সন্ধ্যেবেলা থেকে অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, গীতিনাট্য সব। পরের দিন ওরকম অনুষ্ঠান, চারদিক থেকে গেট খুলে দিত,
সব মেয়েরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে নাচতে নাচতে আসতো। হ্যাঁ, 10টা 11টা অবধি অনুষ্ঠানটা চলতো। তারপরেই হোলি খেলা ওর মধ্যে দিয়েই ওইখানে হোলিটা হতো। আর এইটা রবিকিতা, এগুলো ওই গেস্ট হাউস আছে, লজ আছে, ওই যে ভেতরে লজও আছে। থেকে এই জায়গাটা নিয়েছিল, সেই জমিদার রোজ আসতেন এখানে হাতির পিঠে চলে। হাতিটাকে এই পুকুরে ছেড়ে রাখতেন, পুকুরে ওই যে বাগান, এই বাগানে ছেড়ে রাখতেন। পুকুরটা আরও, এখন তো নোংরা আছেই, তখন আরও নোংরা ছিল, কেউ ব্যবহার করে না, এখনও না তখনও করতো না। তা একদিন হঠাৎ একটা বাচ্চা পড়ে যায়, তখন তো এত এইসব বাড়িঘর দুয়ারে ছিল না। একটা বাচ্চা পড়ে যায়, হাতিটার নজরেই পড়ে। হাতিটা নিজের কথা চিন্তা না করে বাচ্চাটাকে বাঁচায়, বাচ্চাটা দিয়ে গুরুতর আহত হয়। তার কয়েকদিন পরে হাতিটা মারা যায়। তখন ওই জমিদারের তো অনেক পয়সা, তাই ওই হাতির স্ট্যাচু বানিয়ে ওই যে পুকুরের ওই পারে দেখেছেন তো, ছুঁড়ে বেচানো বাচ্চা, হাতির স্ট্যাচু বানিয়ে রেডি করে দেয়। আর এই পুকুরটার নাম হয় হাতি পুকুর। ভেতরে কোনো গেট নেই, ঢোকার জন্য কোনো রাস্তা নেই। হ্যাঁ, এতক্ষণ ধরে তোমরা অনেক গল্প শুনলে সুবিমল কাকুর মুখ থেকে। আশা করি ভালো লাগছে ব্লগটা। আর এরপর আমরা হচ্ছে লাঞ্চ করে নেবো, প্রায় 1:30 2টো মতো বেজে গেছে, 1:30 মতো বাজে। কৃষ্ণাদির ঘরোয়া রান্নাঘর বলে একটা দোকানে এনেছেন উনি, তো বললো খুবই ভালো এখানে। সত্যি খেয়ে আমরা দেখলাম খুবই ভালো টেস্ট। তো এই দোকানেরও কিন্তু ফোন নাম্বারটা আমি ওপরে দেখালাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আমরা এখান থেকে মানে এখানে সিস্টেম হচ্ছে ভেজ থালি নিতে হবে ফার্স্টে, এবার তার সাথে চিকেন মটন ফিশ যা ইচ্ছে নেবে সেটা নিতে পারো। তো ভেজ থালির মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি। ছানার কোপ্তা, ভাত, ছানার কোপ্তা, ডাল, আলু পোস্ত, চাটনি, হ্যাঁ, পায়েস আর পাঁপড় আর হচ্ছে আলুর ঝুড়ি। যা যা ছিল বলেই দিলাম। আর মিক্সড ভেজও একটা ছিল, আর চিকেন থালি নিয়েছিলাম আমরা 2টো, আর ঘি দিয়ে যাচ্ছিল ওরা। আর হচ্ছে এটা কিন্তু পেট চুক্তি ছিল, ভাত ডাল তরকারিগুলো কিন্তু আনলিমিটেড। তো আমি বলবো খুবই ভালো টেস্ট। তোমরা যদি ঘরোয়া খাবার খেতে চাও অবশ্যই একবার ট্রাই করতে পারো এখানে। সেকেন্ড ডেতে আমাদের বনবিথি এসেল যাওয়ার প্ল্যান আছে, তো আগের দিন আমরা ওই জন্য লোকালে খেয়ে নিলাম। এই দেখো চিকেনের পিসগুলো এরকম ছিল। আর কত প্রাইস যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমি জানিয়ে দেবো। আর 3টে ফিশ থালি নেওয়া হয়েছিল আর 2টো চিকেন থালি নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। তো পিসগুলো দেখে নিচ্ছি, সাইজও দেখে নিচ্ছি, যথেষ্টই ভালো ছিল। আমি তো বলবো অবশ্যই তোমরা এখানে গেলে একবার খেয়ে দেখতে পারো। এই রেস্টুরেন্টটা একদম ভুবনডাঙ্গা মোড়ের সামনে। তোমরা যে টোটোতে যাবে সেখানে টোটোওয়ালাকে বললে ওনারাও নিয়ে চলে যাবেন। তো খুবই ভালো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই যে বিশ্বভারতী, আজকে এত বড় বিশ্বভারতী, বিশ্বভারতীর প্রথম স্কুল হচ্ছে এইটা। গাছের নিচে ক্লাস হয়। যখন দেবেন্দ্রনাথ ঠাকুর এলেন, রবি ঠাকুরের বয়স 12 বছর, এখানকার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্রথম এই স্কুলটাই ছিল। নাম দেয় আনন্দ পাঠশালা। এই যে ইট দিয়ে ঘেরা, এইসব জায়গায় চট থেকে বসে বাচ্চারা, আর বেদিগুলোতে টিচাররা বসে। বর্ষাকালে ওই যে মাটির ঘর ঢুকেছিল। আচ্ছা, দূরে ওই যে আমবাগান দেখা যাচ্ছে, আম্রকুঞ্জ, ওইখানে হচ্ছে পাঠ্যভবন। ওখানেও গাছের তলায় ক্লাস হয়। আগে লোকে পায়ে হেঁটে ঘুরতো, এখন আর ঘুরতে দেয় না। সেটা আমাকে 3টে পাথর সাইকেলে করে এনে সিঁড়ির মতন 3টে ধাপ বানিয়ে প্রথম কবিতা এখানে বসে লেখে। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছি আরি, গাড়ি চালায় বলছি মতন লাল মাটি ছিল, কিন্তু গরুর গাড়ি চলতো, হাতের মাল করতে যেত, নানান জায়গা থেকে বসিয়েছি, বসিয়ে বসে। তারপরে তারপরে এইখানে কাছে এখানে 3খানা তাল গাছ ছিল, 2খানা মরেই গেছে, একটা আর একটা আছে। এটা হচ্ছে উপাসনা গৃহ, কাঁচের মন্দিরও বলে অনেকে। কি সুন্দর দেখো, এটা পুরো কাঁচের। ওই যে লেখা আছে উপাসনা গৃহ, এই দেখো কি সুন্দর করে সাজানো। ওইটাই আগে এই মিউজিয়াম দেখে এই টিকিটে ওইটাও দেখাতো, ওটাও দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, কিন্তু এখন ওদিকে ঢুকতেই যায় না। সামনে স্ট্যাচুটা আছে না, ওটা রামকিঙ্কর বেজের তৈরি। হ্যাঁ, ওইটা পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যায়, ছাওয়াটা পরে মা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলে যেরকম হয়, ঠিক ছাওয়াটা সেই রকমই। হ্যাঁ, পুরোনো পৌষ মেলা। হ্যাঁ,
হয়েছে। আচ্ছা, এবারে আগে মিউজিয়ামে আর আগে ছাতিমতলাটা দেখবেন। ওই যে বলেছিলাম ছাতিমতলায় বসে তপস্যা করে উনি মহর্ষি হয়েছিলেন। ওই যে বাউন্ডারি দিয়ে ঘেরা, ওর ভেতরে একটা গাছ আছে, ওইটাই ছাতিম গাছ। ওখানে বসে তপস্যা করে উনি সিদ্ধি লাভ করেছিলেন, তারপরেই মহর্ষি হয়েছিলেন। এই যে আগে এটা 25শে বৈশাখে খুলতো, কিন্তু এখন এখানেও ঢুকতে দেয়। এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়ামে যাওয়ার গেট। গেট এখনো খোলেনি, টিকিট কাউন্টার 2টোর সময় খুলবে, তাই আমরা ওয়েট করছি। রবীন্দ্র মিউজিয়াম দুপুরবেলা 2টোর সময় করলে টিকিট হচ্ছে পার হেড 70 টাকা করে। তো এখানে হচ্ছে একটা মিউজিয়াম দেখা যাবে, যেখানে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের রেপ্লিকা রাখা আছে, আর এছাড়া ওনার যে 5টি বাড়ি অ্যান্ড ওনার ইউজ করা যে কার সেটাও রয়েছে। তো চলো দেখতে থাকো। তো এখানে যেহেতু মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নয়, তো আমরা কিছু ভিডিও করতে পারিনি। তো বেরিয়ে তারপর ওনার যে বাড়ি বা রামকিঙ্কর বেজে যে শিল্পকলাগুলো আছে, বা আরও যে বট গাছের ঝুড়ির বিভিন্ন রকম নিদর্শন, সব কিছুই আমরা দেখেছি, সেইগুলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। রবীন্দ্র মিউজিয়ামের পরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়ামের অতিথি নিবাস। বিদেশিরা কেউ যদি এসে এখানে থাকতে চায় তারা থাকতে পারে। এটা হচ্ছে রামকিঙ্কর বেজের একটি শিল্পকলা, অসাধারণ সুন্দর দেখতে, আর প্রচণ্ড সুন্দরভাবে এখানটা সাজানো আর মেনটেন করা রয়েছে। মানে যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, তো বলবো ভালোই মেনটেন হয় এই জায়গাটা। তো রবীন্দ্রনাথের 5খানা বাড়ি এখানে রয়েছে, আর ওনার যে ফিটন কার্ডটা রয়েছে সেটাও রয়েছে। আমি দেখাচ্ছি, এক এক করে তোমরা দেখে নাও। এটা কি নদী না খাল? এটা খাল, মানে ক্যানেল, বৃষ্টির জল, বীরভূম ডিস্ট্রিক্ট তো, এখানে চাষবাসের খুব অসুবিধা, সেচের কোনো ব্যবস্থা নেই। তাই বর্ষার জলটা যতদিন ধরে রাখতে পারে ততদিন ওই জায়গায় সেচ লাগানো আছে, একের সময় একের। তো বিশ্বভারতী থেকে বেরিয়ে আমরা শ্যামবাটি হয়ে চলে এলাম শালবনির দিকে। এরপর যাব সোনাঝুরির হাট। সোনাঝুরির ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসছে। এই হচ্ছে শালবনি, যেখানে ইষ্টি কুটুম ধারাবাহিকের শুটিং হয়েছিল, ওখানে পলাশবনি নাম ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ নেমে একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। তো টোটো কাকুর কিন্তু কোনো আপত্তি ছিল না, তাই বলছি তোমরা যারা যাবে একেবারে চিন্তামুক্ত হয়ে ওনাকে বুক করতে পারো। ফার্স্ট টু লাস্ট উনি সব ঘুরিয়ে দেবে, কোনো জায়গার নাম বলতে হবে না, উনি নিজের থেকে ঘুরিয়ে দেবে সব কিছু। তো এই হচ্ছে শালবনি, অসম্ভব সুন্দর একটা ঠান্ডা শান্ত প্রকৃতির জায়গাটা। এই দেখো, ওদের ভিডিও রিলস এইসব আমরা করছিলাম, খুবই মজা করছিলাম, আর ছায়া
ঘাটের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।